আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া। ওকে। তো গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম একেবারে একটা আলোচনা, মানে বেসিক যে বিষয়, যে পরিচয় পর্ব বা এই ধরনের আর কি একটা বিষয় নিয়ে আর কি আলোচনা করেছিলাম। তো এই টপিক নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্রথমেই আমরা একটু শুনবো যে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। ভিডিও দেখার পরে যদি কারো কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমাদের এই বিষয়টা নিয়ে একটু প্রবলেম হয়েছে বা এই জিনিসটা বুঝতে পারি নাই। সো আমরা প্রথমে ওই জিনিসটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপরে আমরা নতুন কনসেপ্ট নিয়ে আগাবো, ঠিক আছে? তো যদি আপনাদের কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু বলবেন যে কোথায় প্রবলেম, এসইও নাকি ইউটিউব এসইও, এই জিনিসগুলোর ভিতরে কোনটা নিয়ে বুঝতে সমস্যা হয়েছে আপনারা জাস্ট একটু বলতে পারেন আমাদের, মানে যতটুকু বোঝানো হয়েছে আর কি। কারো কোনো প্রবলেম নাই? তাহলে আমরা নেক্সট টপিকে আগাচ্ছি। তো যেহেতু আসলে আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করবো, সো আমাদের একটা ইউটিউব চ্যানেল একটু ওপেন করে রাখি যেন পরবর্তী সময়ে আমাদের কাজগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ওকে। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা একটু বলবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। আর স্ক্রিন দেখা গেল না পরে অনেক বললাম, অনেক কিছু আপনারা বুঝতে পারলেন না, তাহলে আবার ঝামেলা। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো আজকের টপিকটা হচ্ছে কি, যে ওয়েবসাইট এসইও এবং ইউটিউব এসইও, এই দুটার ভিতরে পার্থক্যটা আসলে কি, আমরা কেন আসলে এই ওয়েবসাইট এসইও এই টপিকটা নিয়ে আসছি। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন কোনো একটা কিছু শিখব, তখন যদি কোনো একটা মানে ওইটার রিলেটেড বা ওইটার সাথে মোটামুটি একটা মিল আছে এইরকম কিছুর সাথে যদি একটু তুলনা করে শিখি, তাহলে আমাদের জন্য কি হবে, ভালো হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি একটু বলি, যে আমরা যখন ছোটবেলায় ছিলাম প্রথমে আমাদের শেখানো হয়েছে 1 2 3 4 5, এইরকম ভাবে আমরা শিখছি। পরবর্তী সময়ে আমরা যখন পড়াশোনা করছি, ইংলিশে যখন আমরা গেছি, তখন আমাদের বলা হয়েছে কি, যে এক মানে হচ্ছে ওয়ান, মানে কি, এক আমরা চিনি, এটা হচ্ছে কি আমাদের একটা, মনে করেন যে চেনা জানা মোটামুটি একটা এটার সাথে পরিচয় আছে। তো এইটার সাথে আমরা কি করি, সামঞ্জস্য বা এটার সাথে মিল রেখে এটা একটু মিউট হবেন, হ্যাঁ? ওকে। তো আমরা কি করি, যে আরো একটা এমন কিছু নতুন কিছু যখন শিখতে যাব, তখন কি করি, ওইটার মতো কিছুটা তার সাথে তুলনা করে আমরা শিখি। সো এই জন্য আমরা কি করব, আমরা ওয়েবসাইট এসইও এবং ইউটিউব এসইওর ভিতরে একটা যে পার্থক্য বা যে সামঞ্জস্য বা যে মিল আছে, এইগুলো সব কিছু কি করব, একে অপরের সাথে তুলনা করে আমরা শিখব, ঠিক আছে? যার ফলে যেটা হবে যে আমরা উদাহরণ দিতে আমাদের সুবিধা হবে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনটেক্সট, ঠিক আছে? আমাদের যে কন্টেন্ট থাকবে, এই কন্টেন্টের টাইপটা আসলে কি, এই জিনিসটা আমরা শিখব। যেমন আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করি, গতদিন আমরা দেখছি যে কি, একই জিনিস লিখে সার্চ দিলাম, তখন হচ্ছে কি ওয়েবসাইটের জন্য এক ধরনের কন্টেন্ট থাকে, ইউটিউবের জন্য আবার কিন্তু আরেক ধরনের কন্টেন্ট থাকে। তো এই কন্টেন্টগুলো আসলে কেমন, দুইটার মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা প্রথমে আমরা দেখব, ঠিক আছে?
তো দেখেন যেটা হচ্ছে কি ওয়েবসাইটের জন্য সেটা মেনলি কি থাকে, মেনলি আসলে থাকে এখানে হচ্ছে লিখিত বিষয়গুলো থাকে। আমি যদি একটু উদাহরণ হিসেবে আবারও দেখাই আপনাদের যে কিভাবে এটা হয়, যেমন আমরা এখানে যদি একটা লিখি ডিজিটাল মার্কেটিং, গতদিন যেভাবে লিখছিলাম সেম একইভাবে আমরা ডিজিটাল মার্কেটিং লিখলাম। এখানে কি একটা কন্টেন্ট এবং এইটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যখন আমি আসব দেখেন সব কিছু এখানে যা আছে সব কিছু কি দেখেন তো এগুলো কি লিখিত জিনিস, সবই কিন্তু লিখিত জিনিস। ওয়েবসাইটে মেনলি কি লিখিত জিনিসগুলোই থাকে, ঠিক আছে, সাধারণত এটাই থাকে। এরপরে কি থাকে ইমেজও থাকে এবং মাঝে মাঝে ভিডিও থাকে, কিন্তু এই যে লেখা এইটা কিন্তু মাস্ট বি থাকে, এটা থাকবেই, ঠিক আছে। তো দেখেন যে আমরা একটু আগে যেটা দেখলাম যে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো কেমন হয়, এই কন্টেন্টগুলো হয় আর্টিকেল, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লগ পোস্ট। এই যে নিউজ পেপারগুলো দেখেন না, বিভিন্ন নিউজ পেপার, এই নিউজ পেপারগুলোতে কি হয় ব্লগ পোস্ট হয়। এই যে আমরা একটা বিভিন্ন সংবাদ দেখি এগুলোকে বলে ব্লগ পোস্ট, ওকে। এরপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। দেখেন একটা ই কমার্স সাইটে যখন আপনি যাবেন তখন কি আছে এর দাম টাম এগুলো, ঠিক আছে। আর লিখার ভিতরে কি থাকে এই প্রোডাক্টের ডেসক্রিপশন, যে প্রোডাক্টটা কেমন, এই প্রোডাক্টটা ব্যবহার করলে কি পাবেন না পাবেন, তারপরে হচ্ছে কি যে আপনি এই প্রোডাক্টটা যদি অর্ডার করেন কতদিন পরে ফেরত দিতে পারবেন, যদি 10 দিন পরে ফেরত দেন তাহলে 60% টাকা পাবেন, আর যদি 1 মাস পরে ফেরত দেন 30% টাকা পাবেন। এই যে সব ইনফরমেশন এগুলো সব কি টাইপের হয়, এগুলো সব লিখিত মানে লিখা এইরকম টাইপের। মেনলি ওয়েবসাইটের যে কন্টেন্ট এটা হচ্ছে কি ধরনের রিটেন, ওকে। আপনারা কি বুঝতে পারছেন কন্টেন্ট টাইপটা কি? এখন আমরা একটু দেখব যে ইউটিউব এসইওর ক্ষেত্রে আমরা কি ধরনের কন্টেন্ট পেয়ে থাকি, ঠিক আছে। ইউটিউব এসইও যখন করবেন আপনি তখন এসইওর জন্য আমি কিন্তু কথা যেগুলো বলতেছি এগুলো কিন্তু এসইও রিলেটেড, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ইউটিউব এসইও করব তখন আমরা আসলে কোথায় এসইও গুলো করি এইটা বলতেছি আমি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি কন্টেন্ট হচ্ছে কি করি আমরা এসইওটা করি টাইটেলে, ইউটিউবের ক্ষেত্রে কি কোথায় করি টাইটেলে, এরপরে হচ্ছে ট্যাগে করি, আরেকটা হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ এই ভিডিও সম্পর্কে আমরা যদি একটু বর্ণনা করি বা এটা লিখি তো সেইটা সম্পর্কে আমরা কি আলোচনা করি। আমরা যদি একটু দেখি যে ইউটিউবের একটা ভিডিও আমরা যদি ওপেন করি, কোনটা করব, আমরা এই নিউজটাই করলাম এবং বন্ধ হয়ে যাওয়া দেশের প্রথম মোবাইল ফোন সেবা সিটি। তো দেখেন আমরা এই নিউজটাতে আসলাম, আসার পর দেখেন এই যে যে লেখাটা আছে এই লেখাটা এটাকে বলে টাইটেল, ঠিক আছে। এটাকে এখানে এসইও করা যায়, এখানে কি করা যায় এসইও করতে হয়, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ডেসক্রিপশন, এইটা হচ্ছে এই পোস্টের ডেসক্রিপশন, দেখছেন এই যে এইটা ডেসক্রিপশন। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি না, আমরা কি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে কি ট্যাগ। এই নিউজপেপারের এই এই যে ভিডিওটা এই ইউটিউব ভিডিওটার এটা হচ্ছে ট্যাগ আছে, এই ট্যাগটা কি আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কি আমরা এসইও করি, অর্থাৎ এই কন্টেন্ট গুলো আমরা কি করি এসইও করি, ওকে। তো আমরা বুঝতে পারলাম টাইটেল কোনটা ট্যাগ কোনটা, ট্যাগ যদিও আমরা দেখতে পাচ্ছি না, আর একটা ডেসক্রিপশন। এইগুলো হচ্ছে কি এই টাইপের ভিডিওগুলো, অর্থাৎ এইটা হচ্ছে ভিডিওর এলিমেন্ট, একটা ভিডিওর কি এসইও করার যে এলিমেন্টগুলো থাকে ভিতরে এই তিনটা এলিমেন্ট অন্যতম, আরো এলিমেন্ট আছে বাট এই তিনটা অন্যতম। এরপরে আমরা দেখব যে কিওয়ার্ড অপটিমাইজ কিভাবে আসলে করে, একটা কিওয়ার্ড কিভাবে অপটিমাইজ করে এইগুলো আমরা শিখব, ঠিক আছে। তো যখন আমরা শিখব তো ওয়েবসাইটের ক্ষেত্রে অপটিমাইজ কিভাবে করে আর হচ্ছে কি করে ইউটিউব এসইওর ক্ষেত্রে কিভাবে এটা অপটিমাইজ করে এটা আমরা একটু দেখব যে কিভাবে কোনটা কাজ করে, ওকে। তো দেখেন আমরা যখন এই যে কিওয়ার্ডগুলো অপটিমাইজ করি তখন আমরা কি করি এই যে লেখার ভিতরে, অর্থাৎ লেখার ভিতরে এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখার ভিতরে আমরা যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছিলাম
এই লেখার যে এইটা হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইটে বারবার আমরা লিখি। যেমন আমরা একটু দেখাই যদি আপনাদের, এই যে লেখাটা, এই লেখাটা কতবার এখানে আছে দেখেন। এই যে ডিজিটাল মার্কেটিং, এইগুলো দেখবেন না, হ্যাঁ, জাস্ট এই সাইডে দেখেন। এই যে দেখেন কতবার লিখছে এবং লেখা, এই যে দেখেন ইমেজের ভিতরে সহ লিখছে, ঠিক আছে, এই যে দেখেন লিখছে। তো এর মাধ্যমে কি করে তারা, এই কিওয়ার্ডটাকে কি করে অপটিমাইজ করে, ব্যবহার করে বারবার। এবং কখনো কখনো ডিজিটাল মার্কেটিং, কখনো কখনো ডিজিটাল মার্কেটিং এর রিলেটিভ কোনো কিওয়ার্ড, মানে এটার মতো অর্থপূর্ণ কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে কি করে আমরা এসইওটা করে থাকি। যদিও অনেক কিছু এখানে দেখাতে পারতেছি না, বাট হচ্ছে কি এইভাবে কাজগুলো করে, ঠিক আছে। এবং আপনি যখন ইউটিউবের ক্ষেত্রে এসইও করবেন, দেখেন এখানে যে কন্টেন্টগুলো লিখি আমরা সাধারণত, ওই কন্টেন্টগুলোতে আমরা যেই লেখাটা লিখে সার্চ করি আমরা, লেখাটা বা ওই লেখাটার মতো কিছু রিলিভেন্ট এমন কিছু কিওয়ার্ড থাকে, যার ফলে আমরা কি করি সার্চ করে এটাকে খুঁজে পাই। সো আমাদের এই যে কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং, এটা কি আমরা যদি এই ওয়েব মানে এই লেখাটাকে আর্টিকেলে যদি ডিজিটাল মার্কেটিংটাকে আমরা ভালোভাবে ফোকাস না করতাম, তাহলে কিন্তু সার্চ বারে এই প্রথমেই এখানে আসতো না, ঠিক আছে। এটা শুধুমাত্র এইখানে যে লেখা আছে বিষয়টা এরকম না, এটা সাথে সাথে দেখেন এইখানে দেখেন ইউআরএল আছে, এই যে দেখেন মার্কেটিং, এই সব কিছু মিলিয়ে আমাদের এসইওটা করতে হয়। তো যখন এসইওটা আমরা এইভাবে করব ওয়েবসাইটে, তখন এই সব কিছু মিলে আমরা যদি সুন্দর একটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংটাকে প্রাধান্য দিয়ে ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করে আমরা যদি এসইও করি, তাহলে সার্চ করলে আমরা সবসময় র্যাঙ্কে উপরের দিকে থাকবে। ঠিক একইভাবে আমরা যখন ইউটিউবের ক্ষেত্রে কাজ করব, তখন কি হবে, ইউটিউবের ক্ষেত্রেও জাস্ট লাইক সেম এইভাবেই কাজ করে। কি করে, এইভাবেই কাজ করে এই কিওয়ার্ডগুলো। বাট এখানে কি হবে, এখানে হবে যেটা, সেটা হচ্ছে কি এই যে কিওয়ার্ডটা, এটা তো নিউজ। যদি আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দেখতাম, তখন দেখতেন যে এইখানে ডিজিটাল মার্কেটিং টাইটেলের ভিতরে লেখা থাকতো। তারপরে হচ্ছে কি এই যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিষয়গুলো থাকতো। এরপর হচ্ছে কি এই যে দেখেন এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করছে ডিজিটাল মার্কেটিং বিষয়ে, এখানে কিছু হ্যাশট্যাগ থাকতো। এবং ট্যাগ যখন ব্যবহার করব, ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিষয়গুলো থাকবে। যেমন হতে পারে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং, এরকম হিউজ পরিমাণ কিওয়ার্ড কি আমরা ট্যাগে ইউজ করতে পারবো, যার উপরে ডিপেন্ড করে আমরা যখন সার্চ দিব, তখন আমাদের কি হবে, আমাদের ভিডিওটা সবার সামনে যাবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এইটা হচ্ছে যে কিওয়ার্ড কিভাবে আপনি অপটিমাইজ করবেন, এটা নিয়ে জাস্ট একটা ধারণা আমি দিলাম। এবং দুইটা ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রেও এবং ইউটিউব এসইওর ক্ষেত্রেও সেম একইভাবে কিওয়ার্ডগুলো অপটিমাইজ করা হয়। বাট পার্থক্য হচ্ছে কি, আমরা ভিডিওর ক্ষেত্রে কি করি, টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাগে, এই জিনিসগুলোতে আমরা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো দেই, যেটা লিখলে আমরা সার্চ করলে আমার ভিডিওটা পাবে। অর্থাৎ আমার ভিডিওটা যদি হয় ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, আর আপনি যদি টিকটক সম্পর্কিত কিওয়ার্ড দেন, তাহলে কিন্তু রিলিভেন্ট কিওয়ার্ড হলো না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন বিষয়টা। ওকে, এরপরে আমরা দেখি আমাদের কি আছে। এরপর আছে কন্টেন্ট স্ট্রাকচার। স্ট্রাকচারটা কেমন হবে, কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন হবে, এটা যদি বলি, আমরা গতদিন অলরেডি আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে। তারপরে আবারও বলি যে ওয়েবসাইট নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন কি হবে, এখানে হেডিং থাকবে। ওকে, হেডিং কোনটা আপনাকে একটু বুঝতে হবে। এখানে আসেন, এই যে দেখেন এইটা হচ্ছে হেডিং, আর একটু ছোট, এটার চেয়ে একটু ছোট লেখা, এই যে এইটা দেখেন, এটা একটু বড় লেখা, এটা একটু ছোট, এটাকে বলে সাব হেডিং, ঠিক আছে। এগুলো হচ্ছে সাব হেডিং। এর চেয়ে বড় যেটা, এটাকে বলে হেডিং আর সাব হেডিং। তার মানে এই ধরনের ইয়েতে, আর্টিকেলগুলোতে কি থাকবে, হেডিং থাকবে, সাব হেডিং থাকবে, প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ কোনটা, প্যারাগ্রাফ হচ্ছে এই যে এইগুলো হচ্ছে প্যারাগ্রাফ, একটা এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। ওকে, এই ধরনের প্যারাগ্রাফগুলো থাকবে। এরপরে কি থাকে, আমি গতকালকেও বলেছিলাম যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক থাকে। এরপরে আরো কিছু থাকে, সেটা হচ্ছে ফটো থাকে, ভিডিও থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো থাকে, যেগুলো হচ্ছে কি যে আপনার
এসইওতে ইফেক্ট ফেলবে, যার ফলে আপনাকে কি করবে, আপনার এসইওটা মিনিংফুল হবে বা আপনার র্যাঙ্ক করতে সুবিধা হবে। কারণ হচ্ছে কি, আপনার যখন এই ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকবে তখন আপনার গুগল মনে করবে বা যে কোনো সার্চ ইঞ্জিন মনে করবে যে আপনার ওয়েবসাইটটা সুন্দর, পরিপূর্ণ আছে, সব তথ্যপূর্ণ আছে, সো এটাকে সামনের দিকে র্যাঙ্ক করানো সম্ভব। ঠিক আছে, এখন আমরা যদি যাই ইউটিউব এসইওর ক্ষেত্রে, ইউটিউব এসইওর ক্ষেত্রে আমরা আসলে এই স্ট্রাকচারটা কেমন হয়। তো ইউটিউব এসইওর ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে কিরকম, এটা নির্ভর করবে যে আপনার টাইটেলটা কত সুন্দর হলো, ডেসক্রিপশনটা কেমন হলো, তারপরে মনে করেন যে আপনার থাম্বনেইলটা কেমন হলো। অর্থাৎ যখন আপনি এইখানে একটা ইউটিউব চ্যানেলে আসেন, সাপোজ এই দিকে দেখেন অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখেন এই সাইডে দেখেন আপনার কোনটার উপরে আকৃষ্ট হবেন, আপনি কোনটার উপরে আকৃষ্ট হবেন, যে ছবিটা দেখতে সুন্দর, বা এই যে দেখেন আমরা যখন এখানে ক্লিক করতেছি এই ছবিটা কিন্তু মূল ভিডিওতে চলে যাচ্ছে, বাট যখন আমি এখান থেকে মাউসটা সরিয়ে নিচ্ছি কিওয়ার্ড ইয়াটা, তখন কিন্তু আমাকে একটা স্থির চিত্র দেখাচ্ছে। এই স্থির চিত্রটা যত আকর্ষণীয় হবে, আমরা কিন্তু ওই ছবিটা বা ওই ভিডিওটা দেখার প্রতি আমাদের কি আকর্ষণ আরো বাড়বে। তো দেখেন এখানে তারা কি লিখছে, 5 লক্ষ বেকারের কর্মসংস্থান। এখন এই যে ভিডিওতে লেখা আছে 5 লক্ষ বেকারের কর্মসংস্থান, বাট এখানে কিন্তু অন্য কিছু লেখা আছে। তো যদি এইখানে যদি এই লেখাটা না থাকতো, তাহলে কিন্তু আমার কি আকর্ষণ হতো না, যে কি বলতেছে একটু দেখি তো, আমি তো একটা বেকার, আমার তো এইটা দরকার, সো আমি এই ভিডিওটা দেখি। তারপরে দেখেন এখানে আরো অনেক কিছু আছে যে ভিডিওগুলো আসলে আমাদের দরকার, যেমন এখানে লেখা আছে মাত্র 10 মিনিটের হচ্ছে পিস বদল বা এইরকম সামথিং কিছু। তো এটা আমি একটু খেলার যারা পছন্দ করে তারা কি প্রথম আকর্ষণে এই জিনিসটা ওপেন করবে, এই ভিডিওর প্রতি আকৃষ্ট হবে। তার মানে এই যে থাম্বনেইলটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে থাম্বনেইল ব্যবহার করার কোনো সুযোগ নাই। বাট আপনারা যখন ইউটিউব এসইও করবেন তখন কিন্তু আপনার থাম্বনেইলটা খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর হচ্ছে থাম্বনেইল, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে মানুষ এই কন্টেন্টটা দেখে। সো এই জিনিসগুলো স্ট্রাকচারের ভিতরে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো হচ্ছে কি টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার থাম্বনেইল, এই বিষয়গুলো। হ্যাঁ, এবং আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ভিডিওর কন্টেন্টটাও কিন্তু অনেক সুন্দর হতে হবে। যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু আপনার আরেকটু প্রবলেম আছে। এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কি প্রবলেম আছে আর কি সুবিধা আছে। ওকে, তো আমরা নেক্সট অপশনে যাচ্ছি। আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে সমস্যা হলে একটু বলবেন। আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে কারো? জাস্ট যদিও থিওরিক্যাল, সো একটু এই জিনিসগুলো শিখতে হবে। কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো আপনারা যদি না বুঝেন তাহলে আপনি কাজ পারবেন, বাট আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন আপনি কিন্তু তাদের সাথে মানে তাদের বুঝাইতে পারবেন না। এই জন্য আসলে আমাদের থিওরিক্যাল বিষয়গুলো একটু শিখতে হয়। কারণ হচ্ছে কি, আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে সবসময় আগে কাজ দিবে না, আগে তাকে বুঝাইতে হবে। তো যখন বোঝাইতে হবে তখন কিন্তু আপনাকে বলতে হবে যে আমাকে এই থাম্বনেইলটা আকর্ষণ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে বোঝাইতে হবে, না হলে কিন্তু আপনি কাজগুলো ঠিকভাবে করতে পারবেন না। ওকে, এরপর নেক্সট হচ্ছে কি ইউজার এঙ্গেজ সিগন্যাল। মানে এই যে ইউজার সিগন্যাল বিষয়টা হচ্ছে কি, যে আপনার ওয়েবসাইটে কেউ মনে করেন আপনার সবকিছু ভালো হওয়ার পরে আপনার ইউজার আপনার ওয়েবসাইটে আসলো, এরপরে কাজটা আপনার কি? যদি শুধু এসে যদি চলে যায় তাহলে তো কাজ নাই। সো আমরা একটু দেখি যে আসলে কি আছে, এই সিগন্যালটাকে কিভাবে আসলে কোনটার ক্ষেত্রে কিভাবে আসলে সিগন্যালগুলো এসইও ক্ষেত্রে কাউন্ট করে, অর্থাৎ আপনার পেজটাকে সামনের দিকে নিয়ে যেতে কাজ করে। প্রথমটা হচ্ছে কি, যে একজন ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে আসে, সে কতটা সময় স্পেন্ড করতেছে, টাইম আপনার ওয়েবসাইটে কত সময় পড়তেছে। অর্থাৎ আমি এই যে দেখেন এই ওয়েবসাইটটাতে অনেক সময় ধরে এখানে ওপেন করে আসি, তার মানে গুগল কিন্তু বুঝতেছে যে আমি আপনাদের ক্লাস নিতেছি, কি দেখাচ্ছি না দেখাচ্ছি গুগল কিন্তু এটা বুঝবে না। গুগল কি বুঝবে, যে আমি এই ওয়েবসাইটটা থেকে দীর্ঘ সময় ধরে আসি, পড়তেছি, ইনফরমেশন নিচ্ছি, তার মানে কি ওয়েবসাইটটা ভালো। অর্থাৎ আমি লং টাইম যদি এখানে স্পেন্ড করি তখন তারা এটা ভালো বুঝবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, এই যে আমি দেখেন স্ক্রল করে একেবারে নিচের দিকে আসতেছি, আবার এই যে উপর দিকে আসলাম, এই যে স্ক্রল করলাম, ফুল স্ক্রল করলাম, এর মাধ্যমে গুগল যেটা বোঝে যে এই ওয়েবসাইটে
কোনো ভিজিটর যদি আসে তাহলে কি করে, মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তেছে, অর্থাৎ এই ওয়েবসাইটটা ভালো, ঠিক আছে, এটা সে কি করে কাউন্ট করে। এরপর হচ্ছে বাউন্স রেট, অর্থাৎ হচ্ছে কি, মনে করেন আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথাও শেয়ার করতেছেন, অর্থাৎ আমরা যদি বলি যে আমরা অনেক সময় দেখেন যে আমরা বলি কি রেজিস্ট্রেশন করুন, করার পরে আমাদের লিঙ্কটা দিয়ে দেই ফেসবুকে, দিয়ে আমরা কি করি আমাদের ওয়েবসাইটে এসে আমাদের এটা রেজিস্ট্রেশন করতে হয়। এখন কেউ যদি আসে ক্লিক করে দেখে ওপেন হচ্ছে, তো ওপেন হওয়ার পরে মনে করেন যে আপনার ওয়েবসাইটটা এরকম যে লোডিং হচ্ছে মানে কোয়ালিটি খারাপ, সো লোডিং হচ্ছে, কেউ যদি মানে লোডিং হওয়া অবস্থায় যদি দেরি হচ্ছে, আমার আর সময় নাই, কেটে দেয়। অথবা আপনার এই ওয়েবসাইটে আসার পরে এখানে এমন একটা ভিডিও দেখলো বা ছবি দেখলো, সাথে সাথে ভালো লাগলো না, চলে গেল, বের হয়ে গেল। তো এই যে বের হয়ে যাওয়া, খুব দ্রুত সময়ের ভিতরে আসতেছে আবার বের হয়েছে, এর ফলে যেটা হয় বাউন্স রেট। ওকে, তো এইটা যদি বেশি হয় তাহলে গুগল মনে করে যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি খুবই খারাপ। তো কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে কি হবে, ফেসবুক পরবর্তী সময়ে অন্য কোনো ব্যক্তিকে রিকমেন্ড করে না যে এই ওয়েবসাইটে আপনি যান, ঠিক আছে। তো ডে বাই ডে আপনার র্যাঙ্কটা নিচের দিকে চলে যাবে। এরপর হচ্ছে যে আপনার এখানে ওয়েবসাইটে আসার পরে আমরা যে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, আসার পরে যে দেখেন এখানে কিছু ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটার্নাল লিঙ্ক আছে। এই লিঙ্কগুলোতে আমি যদি ক্লিক করি, যে দেখেন একটা লিঙ্ক, এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে ফেসবুক মনে করে যে এই যে ওয়েবসাইটটা মোটামুটি ভালো, এখান থেকে আবার অন্য আরেকটা ওয়েবসাইটে যাচ্ছে বা অন্য একটা পেজে যাচ্ছে, ঠিক আছে। অথবা আমি যদি মনে করি এখানে আসার পরে এখানে ক্লিক করে আমি এই পেজে আসলাম, এখানে ই কমার্সে আসলাম, তার মানে হচ্ছে কি এই যে ক্লিক করতেছি, তার মানে হচ্ছে কি তারা ফেসবুক ওয়েবসাইট মনে করতেছে, গুগল মনে করতেছে যে এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো, অর্থাৎ মানুষ এখানে ইন্টারেস্ট আছে যে অন্য ওইখান থেকে ইনফরমেশন নেওয়ার পরে আবার এই ওয়েবসাইটেরই আবার অন্য আরেকটা পার্টে যাচ্ছে বা অন্য আরেকটা জায়গায় যাচ্ছে, অর্থাৎ এর মাধ্যমে সে বুঝতে পারে যে এটা একটা ভালো হচ্ছে ওয়েবসাইট। এরপরে যদি সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি, কমেন্ট করি, তাহলে কি হবে যে আমাদের এনগেজ যে সিগন্যাল, এই সিগন্যালটা হাই হয়ে যাবে, এবং এই সিগন্যালটা হাই হলে লাভ কি, সুবিধা কি, অসুবিধা কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। এরপর যে ভিডিওর ক্ষেত্রে, তাহলে আমরা ইউটিউবের ক্ষেত্রে আসলে এই যে ইউজার সিগন্যাল, এটা সে কিভাবে বুঝতে পারে। তো এই জন্য কি করে, যদি আপনি একটা ভিডিও ওপেন করলেন, একটা ভিডিও ওপেন করার পরে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তার মানে হচ্ছে কি এই ভিডিওর কোয়ালিটিটা ভালো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এই ভিডিওটা যদি কোয়ালিটি ভালো হয়, আমি যদি একটু ইউটিউবে আসি, এখানে আসার পর দেখেন এইখানে একটা লাইক অপশন আছে, অর্থাৎ আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখেন 5000 মানুষ কি এখানে লাইক করছে, অর্থাৎ এই 5000 মানুষের কি দেখছে, কত মানুষ, এইটা দেখেন এখানে দেখছে হচ্ছে 2 লক্ষ মানুষ দেখছে, ঠিক আছে। কত, 2,57,000, ঠিক আছে। তো দেখেন মনে করেন 58,000ই দেখছে, তো এই লোক দেখার পরে 5000 কত লাইক করছে, ঠিক আছে। দেখেন ডিসলাইক কেউ দেয় নাই, ঠিক আছে। তার মানে হচ্ছে কি ইউটিউব যেটা বুঝতেছে যে এই ভিডিওটা অনেক ভালো, এবং 5000 ভিউ তো পরবর্তী সময়ে মানে এই ভিডিওটা মানুষ ভালোভাবে রিসিভ করতেছে, মানে ভালো ইনফরমেশন আছে বলেই মানুষ এটাকে পছন্দ করতেছে, এবং কেউ অপছন্দ করতেছে না। তার মানে কি এই ভিডিওটা অন্য আরো যে মানুষ যারা এই সম্পর্কে সার্চ দিতেছে তাদের কাছে এই ভিডিওটা নিয়ে যাওয়া যায়, সামনে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এই ভিডিওর কোয়ালিটি যেহেতু ভালো, তো সেক্ষেত্রে এই যে লাইক করতেছে এটা কিন্তু খুব ইফেক্টিভ। এবং দেখেন অনেক মানুষ, হিউজ পরিমাণ মানুষ এখানে কমেন্ট করে, কমেন্ট অপশন কি আছে এখানে, এই যে হ্যাঁ, এই যে দেখেন কমেন্ট অপশন আছে। তো এই যে মানুষ না, এখানে না কমেন্ট অপশন, আমি একটু যদি ছোট করি তাহলে বুঝতে পারবো। এই যে শো লেসে ক্লিক করি, এই যে দেখেন কমেন্ট, এখানে দেখেন কত মানুষ কমেন্ট করছে। তার মানে কি যখন মানুষ কমেন্ট করে, ফেসবুক কিন্তু ইউটিউব কিন্তু এইগুলো দেখতেছে না যে আসলে কি কমেন্ট করতেছে না কমেন্ট করতেছে, বাট এই যে হিউজ পরিমাণ মানুষ কমেন্ট করতেছে, এর ফলে কি হচ্ছে যে তারা মনে করতেছে যে এই কন্টেন্টটা বা এই ভিডিওটা ভালো, এটা অন্য আরো মানুষকে সাজেস্ট করা যায়, এই অন্য মানুষগুলোকে এই ভিডিওটাকে দেখানো যায়, ঠিক আছে। তো দেখেন কি বলছি যে প্রথমে হচ্ছে টাইম, ওয়াচ টাইম, সবাই
ভিডিওটা সব দেখতেছে কিনা, লাইক করতেছে কিনা, কমেন্ট করতেছে কিনা, বাট যদি ডিসলাইক করে সেক্ষেত্রেও ইফেক্ট পড়বে একটা। এরপরে সাবস্ক্রাইবার, যে এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাটা কত, ঠিক আছে, এই জিনিসগুলো কি এই ভিডিওটা আরো মানুষের কাছে সামনে নিয়ে যাওয়ার জন্য খুবই ইফেক্টিভ হিসেবে কাজ করে, বা এঙ্গেজ, আরো মানুষের কাছে এঙ্গেজ করার জন্য এটাকে হেল্প করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি প্ল্যাটফর্ম স্পেসিফিক কিছু ফিচার। ওকে, তো দেখেন যে আমরা যে এই যে কাজগুলো করি, তো এই কাজগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু মনে করেন যে ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয় যে যদি আপনার ওয়েবসাইটের স্পিডটা কম হয়, ঠিক আছে, যদি এটা মোবাইল অপটিমাইজেশন না থাকে, ঠিক আছে, এরপরে মনে করেন যে আপনার ডাটা যদি ঠিক না থাকে, মানে বেশি ডাটা না থাকে, এরপর যদি লোকাল এসইও যদি ঠিকভাবে না করা হয়, তো সেক্ষেত্রে কি মানুষের কাছে বেশি যায় না। আমি একটু যদি বোঝাই যে মনে করেন আপনি এই ওয়েবসাইটটাতে আসতেছেন, আমাদের দেশে তো অনেক মানুষ মোবাইল ইউজ করে, ঠিক কিনা, তো মোবাইল ইউজ করে যারা, তাদের ক্ষেত্রে আসলে এই ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি না। মানে হচ্ছে কি যে এই যে ওয়েবসাইটটা দেখতে কত সুন্দর লাগতেছে না, বাট মোবাইলে যখন আমরা দেখবো, মনে করেন মোবাইলে যখন দেখবো তখন তো একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। মোবাইল, এই যে মোবাইল, এটা হচ্ছে মোবাইলের সাইজ, এই সাইজটা যখন আসবো তখন যদি দেখা যায় যে এই লেখাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, বা এরকম হচ্ছে, এই যে ইমেজগুলো দেখেন এগুলো মনে করেন উপরে থাকলো, একটা নিচে থাকলো, মানে একটু ভেঙে ভেঙে গেল, তাহলে কি হবে যে এই ওয়েবসাইটটা মানুষ কিন্তু ভিজিট করবে না। দেখেন মোবাইল কিন্তু হিউজ পরিমাণ মানুষ ব্যবহার করে, এবং এই মোবাইল যারা ইউজ করে তারা যদি ভালোভাবে এই জিনিসটা দেখতে না পায়, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটে যারা মোবাইল ইউজ করে একটা বিরাট পরিমাণ লোক, এই লোক কিন্তু কি করবে, আসবে না, ভিজিট করবে না, দিন দিন নিরুৎসাহিত হবে। কখন নিরুৎসাহিত হবে, যখন দেখবে যে ওয়েবসাইটে আসতেছে মানুষ মোবাইল ইউজ করা, এবং আসার পর দেখতেছে ভালো লাগতেছে না, সাথে সাথে চলে যাচ্ছে, মানে বাউন্স করতেছে। তো এই বাউন্স রেটটা যখন বেশি হয়ে যাবে, তখন গুগল মনে করবে যে যারা মোবাইল ইউজার তারা আসলে এই ওয়েবসাইটটাকে পছন্দ করছে না বা ভালো লাগতেছে না। তার মানে কি মোবাইল যারা ইউজ করে তাদের কাছে এই ওয়েবসাইটটা নিয়ে যাওয়া যাবে না, অন্য আরেকটা ওয়েবসাইট নিয়ে যাওয়া যাবে যেটা মোবাইল ইউজাররা ভালোভাবে রিসিভ করতেছে, মানে ভালোভাবে হচ্ছে এটাকে দেখতেছে, পড়তেছে, ঠিক আছে। সো দেখেন যে আপনার এরকম হতে পারে যে আপনারা যারা ডেস্কটপ ইউজ করে তাদের জন্য এই ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ সবার উপরে, বাট মোবাইল ইউজ করতেছে তাদের ক্ষেত্রে এটা র্যাঙ্কিং এ একে নাও থাকতে পারে। কখন থাকবে না, কারণ হচ্ছে কি যখন যদি এটা মোবাইলের জন্য ফ্রেন্ডলি না হয়, মোবাইল ফ্রেন্ডলি না হয়। ওকে, এরপর দেখেন যে লোকাল এসইও, এগুলো হচ্ছে এসইওর অন্য পার্ট, আরো ভিতরের কাজ আছে এগুলো। এরপর দেখেন যে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওই ওয়েবসাইটের স্পিড যদি কম হয়, মানে যে ঘুরতেছে 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 এরকম হয়, তাহলে কি মানুষ কিন্তু এই ওয়েবসাইটে আসবে আর আবার চলে যাবে। যখন এরকম হবে, আসবে আবার চলে যাবে, বাউন্স রেটটা বেড়ে যাবে, তখন কি হবে, মানুষ এই ওয়েবসাইটটা ডে বাই ডে এর মানে আসার প্রতি, বা এই ওয়েবসাইটের র্যাঙ্কিং হয়েছিল এটা আস্তে ডে বাই নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমরা ইউটিউবের ক্ষেত্রে যদি দেখি, ইউটিউবের ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি যে আমরা প্রথমেই যখন একটা ইউটিউব চ্যানেলে আসলাম, একটু আগে যেটা বুঝাইলাম আপনাদের, প্রথমটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা হতে হবে আই ক্যাচি। যদি থাম্বনেলটা খুব সুন্দর হয়, তাহলে আমাদের কি হবে, ইউটিউবে ভিডিও দেখার প্রতি খুবই আকৃষ্ট হব আমরা, বা এটার প্রতি ইন্টারেস্ট ফিল করব। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কার্ড, ঠিক আছে। কার্ড হচ্ছে কি, যখন আমরা ইউটিউবে যে একটা ভিডিও দেখি, একেবারে শেষের দিকে আমি চলে আসি, মনে করেন যে একেবারে শেষে চলে আসি, তখন দেখবেন এই চ্যানেলের আরো 3টা ভিডিও এই যে এরকম করে দেখায়, একটা এখানে থাকলো, একটা এখানে থাকলো, এরকম একটা ভিডিও থাকে 2টা। তখন আমরা কি করি, যে এই ভিডিওটা দেখছি, ভিডিওটা দেখার পরে এই ভিডিওটাও তো আমি আসলে খুঁজতেছিলাম, বা এই নিউজটাও তো আমার দরকার, বা এই নিউজটাও তো আমার শোনার ইচ্ছা আছে, তখন আমরা কি করি, এই ভিডিওর উপরে ক্লিক করি। তখন আমরা কি করি, এই ভিডিও থেকে আমরা এই চ্যানেলেরই অন্য আরেকটা ভিডিওতে চলে গেলাম, ঠিক কিনা। তখন কি হয়, এটাকে কার্ড বলে। তো এই কার্ড হচ্ছে অ্যাড করা যদি থাকে আপনার ইউটিউব চ্যানেলে, সেক্ষেত্রে কি হবে, মানুষের আপনার একটা ভিডিও দেখে অন্য আরেকটা ভিডিওর প্রতি আমাদের আকৃষ্টতা বাড়বে। তো এটা আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আরেকটা আছে কি, এখানে দেখবেন আই বাটন আছে, এটার ক্ষেত্রে নাই যদিও, এখানে একটা কি আই বাটন আছে, এটা হচ্ছে ইন্ড,
যে ইন্ড স্ক্রিনে, ঠিক আছে। তো এইগুলো যদি আমরা ফিচারে অ্যাড করি তাহলে কি হবে যে আমাদের যে চ্যানেলটা চলছে বা আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলের প্রতি আমাদের কি অন্য আরো যে ভিডিওগুলো আছে এই ভিডিওর প্রতি আমাদের আকৃষ্টতা বাড়বে। আর যদি এরকম হয় যে আমাদের এই জিনিসগুলো অ্যাড করলাম না, তখন কি হবে দেখেন আমরা এখানে কি ডিবিসি নিউজে আছি, এর পরের নিউজটা এখানে যে নিউজটা আছে সাজেস্ট ভিডিও, এগুলো কি বলে সাজেস্ট ভিডিও। এই সাজেস্ট ভিডিওতে দেখেন নাগরিক টিভি আছে বা অন্য কোনো টিভির নিউজ আছে, তো তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে অন্য একটা চ্যানেলে মানুষ কি চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি নিজের চ্যানেলে যদি আমরা আমাদের কি বলে যারা ইউজার বা আমাদের যারা ভিউয়ার তাদেরকে ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে, এখানে কার্ড এবং এখানে ইন্ড স্ক্রিনে আমরা এখানে ইউজ করতে পারবো। এই জিনিসগুলো আমরা দেখবো। আরেকটা হচ্ছে কি ফিচার লাইক প্লেলিস্ট। তো আমরা একটা ভিডিও যখন দেখি, বিশেষ করে আমরা যদি এটা মনে করেন যে নিউজ না হয়ে মনে করেন শিক্ষামূলক কোনো ভিডিও হচ্ছে এইরকম ধরনের ভিডিও হয়, তখন আমরা কি করি এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তখন আমি ভাবি যে আসলে এই ভিডিও বা এই ট্রেনারের ক্লাসটা তো ভালোই লাগতেছে, দেখি তো এর আগের ক্লাসগুলো কেমন। সো আমরা তখন কি করি এই চ্যানেলে ঢুকি, চ্যানেলে ঢোকার পরে আমরা কি করি এই চ্যানেলের প্লেলিস্টটা দেখি। প্লেলিস্টে যদি একটু সাজানো গোছানো থাকে, অর্থাৎ মনে করেন যে একসাথে 20টা ভিডিও আছে একই টপিকের উপরে, তাহলে আমরা একটা জিনিস শিখতে পারি। তো ওইভাবে যদি একটু সাজানো গোছানো থাকে, প্লেলিস্টটা যদি থাকে, তখন আমরা কি করি ওই প্লেলিস্টের 1 থেকে 100 পর্যন্ত ভিডিও যদি থাকে আমরা সেই ভিডিওটা দেখার চেষ্টা করি। তার মানে হচ্ছে কি দেখেন আমরা একটা ভিডিও কোনোভাবে আমাদের ক্লায়েন্টের কাছে বা আমাদের ভিউয়ারের কাছে গিয়েছে, তারপরে কি হয়েছে ভিউয়ারের কাছ থেকে মনে হয়েছে যে এই ট্রেনারের ক্লাসটা বা এই টপিকটা নিয়ে আমার আর একটু শেখার আছে, তখন আমরা কি করি আমরা চলে যাই বাকি যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখার জন্য। সেক্ষেত্রে আমাদের যদি প্লেলিস্টটা সাজানো গোছানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই খুঁজেই পাবো না, কষ্ট করে মানুষ খুঁজবেও না, তখন ভিডিওগুলো দেখবে না, আমাদের ভিউয়ার্স কমে গেল। সো আমাদের কি করতে হবে প্লেলিস্টটাও সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। এরপরে রয়েছে দুইটা যে প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করতেছি এতক্ষণ ধরে, এই যে দুইটা প্ল্যাটফর্ম, এই দুইটা প্ল্যাটফর্মের অ্যালগরিদমের ভিতরে যে পার্থক্য রয়েছে এই পার্থক্য আসলে কি কি আমাদের এই জিনিসগুলো একটু জানতে হবে এবং এইটা মাস্ট বি জানতে হবে। কারণ হচ্ছে কি অ্যালগরিদম যদি আমরা না জানি যে দুইটার ভিতরে কি কি পার্থক্য কি কি আছে না আছে, তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। শুধু আমরা ভিডিও পোস্ট করলেই হবে না, আমাদের ইউটিউবে কিভাবে পোস্ট করলে আমার ভিউ বাড়বে বা মানুষের কাছে আমরা বেশি যেতে পারবো, এই অ্যালগরিদমটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি ইউটিউবে যে অ্যালগরিদমগুলো রয়েছে সেই অ্যালগরিদমগুলোর ভিতরে মনে করেন যে রিলিভেন্ট কিওয়ার্ড, যে একটু আগে যে বিষয়গুলো বললাম, তারপর হচ্ছে মাল্টিপল এলিমেন্ট থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার রিলিভেন্ট এলিমেন্ট যেটা বললাম আর কি, তারপরে ইউজার যদি স্যাটিসফাই না হয় তাহলে কিন্তু আপনার অ্যালগরিদমটা কাজ করে না। অর্থাৎ আমি যে জিনিসটা বলি আপনাদের একটু আবারও ভালোভাবে বলি, অর্থাৎ আপনি যখন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, যেটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং, এখন আপনার কন্টেন্টটা যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়ে থাকে তাহলে কি হবে রিলিভেন্ট কিওয়ার্ড হবে, যদি কিওয়ার্ড লিখে তাহলে আপনার ওয়েবসাইটটা সবার সামনে যাবে। তারপরে হচ্ছে কি যে আমাদের ইউজারের স্যাটিসফাই হতে হবে, অর্থাৎ হচ্ছে কি যে আমি ভিডিওতে আসলাম, আসার পরে দীর্ঘ সময় আমি যদি এই ওয়েবসাইটে থাকি, তার মানে গুগল যেটা বুঝতে পারবে যে এই ব্যক্তি এই ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে দীর্ঘ সময় ধরে এই ওয়েবসাইটটাতে ভিজিট করতেছে, তার মানে এই ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক তথ্য আছে। অর্থাৎ এই ওয়েবসাইটটা পরবর্তী সময়ে কেউ যদি সার্চ করে তাহলে তাকেও যদি আমি এটা দেই তাহলে সেও দীর্ঘ সময় এটা হচ্ছে করবে, ইউজ করবে। এবং গুগল বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন সবাই চেষ্টা করে যে আমার এখানে মানুষ বেশিক্ষণ থাকুক। অর্থাৎ আপনি যদি ইউটিউবে আসেন তখন ইউটিউব কি বলে জানেন যে আমার এখানে যতক্ষণ খুশি আপনি যদি বেশিক্ষণ রাখতে পারি আপনাকে আমার জন্য ভালো। ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢোকার পরে দেখবেন একের পর এক আসতেছে এবং আমরা কি করতেছি একটার পরে আরেকটা ইন্টারেস্ট দেখছি, সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না। অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলো সবসময় চায় যেন আমি দীর্ঘ সময় এই প্ল্যাটফর্মগুলোতে থাকি, এই জন্য তারা কি করে যে ইউজার যেন খুশি হয়, স্যাটিসফাই হয় এই জিনিসগুলো। এবং ইউটিউবে গুগলে একটা সময় আপনি সার্চ দিলে মনে করেন সার্চ দিতেছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তখন দেখবেন যে উল্টাপাল্টা তথ্য আসতো, বাট এখন কি ডে বাই ডে এটা ডেভেলপ হচ্ছে। কারণ হচ্ছে কি তাদের অ্যালগরিদমগুলো চেঞ্জ করতেছে, তার অ্যালগরিদমগুলো আরো সুন্দরভাবে সাজাচ্ছে যে মানুষ যেটা চায় সেটাই যেন আসলে সে পায়, অন্য কিছু যেন না পায়, উল্টাপাল্টা যেন কিছু না পায়। এই জিনিসগুলো উপর ডিপেন্ড করে
গুগলের অ্যালগরিদমটা সাজানো হয়েছে। এখন আমরা যদি ইউটিউবের অ্যালগরিদমটা দেখি, ইউটিউবের ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আসলে যে আসতেছে, আসার পরে সে কি ভিডিওটা সম্পূর্ণটা দেখতেছে কিনা, এই জিনিসগুলো যদি সম্পূর্ণ দেখে তার মানে হচ্ছে কি মানুষ এই থেকে ভিডিও থেকে ইন্টারেস্ট আছে, এই ভিডিওর প্রতি মানুষের একটা আকর্ষণ হচ্ছে। এরপর হচ্ছে এঙ্গেজ হচ্ছে যেটা বললাম লাইক কমেন্ট শেয়ার যদি করে মানুষ, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, শেয়ার করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করে, সেক্ষেত্রে মানুষ হচ্ছে কি যে এই ভিডিওটা হেল্পফুল বা উপকারী, সেক্ষেত্রে ভিডিওটাকে মানুষ হচ্ছে কি করে ইউটিউব এই অ্যালগরিদমটাকে উপরের দিকে নিয়ে যায়, যেন মানুষের কাছে বা এর পরবর্তীতে যারা এই বিষয়গুলো বা এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ লিখবে তাদের জন্য ইউটিউব এই ভিডিওগুলোকে সাজেস্ট করে যেন আপনি এই ভিডিওগুলো দেখেন। কারণ হচ্ছে কি আগের মানুষগুলো এর ভালো একটা রিভিউ দিয়েছে। এরপরে হতে হবে কি যে রিলিভেন্ট কিওয়ার্ড, যে জিনিসটা বললাম যে রিলিভেন্ট কিওয়ার্ড, এখন সব প্রত্যেকটা প্রতিষ্ঠান গুগল বলেন, ফেসবুক বলেন আর অন্য কিছু বলেন, যেটা লিখে সার্চ করে ওই রিলিভেন্ট কি জিনিসগুলো তথ্যগুলোই তারা দেওয়ার চেষ্টা করে, উল্টা পাল্টা দেওয়ার চেষ্টা করে না যেটা আগে ছিল। এরপর হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ আপনার ভিডিও যে বিষয়টা আছে এই ভিডিওর কোয়ালিটিটা ভালো হতে হবে। এখন আপনার ভিডিওর কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইমটা হবে না। অর্থাৎ মানুষ ভিডিওতে আপনি আনতে পারলেন, থাম্বনেল দেখে হয়তো মানুষ আপনার ভিডিওতে আসবে, বাট আপনার ভিডিওটা একটু দেখার পরে মানুষ কি করবে, এখান থেকে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আপনার কোয়ালিটিটা ভালো না। তো এটার উপর ডিপেন্ড করে কি হয়, হচ্ছে ইউটিউবের অ্যালগরিদমটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে আপনাকে। ঠিক আছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটু বলতে পারেন যে আমাদের এই টপিকটা নিয়ে বুঝতে সমস্যা হয়েছে বা এই জিনিসটা আমি বুঝতেছি না। আমরা কি নেক্সট টপিকে যাব? জি ভাইয়া। ওকে, তোমাদের নেক্সট যে টপিকটা, এটা এখন থেকে যে টপিকটুকু আলোচনা করব এটা সম্পূর্ণ অ্যালগরিদমের উপরে। এবং এখন আমরা সম্পূর্ণটাকে, যে একটু আগে যে ওয়েব এসইও আসলাম, এই ওয়েব এসইওটাকে আমরা এখন ভুলে যাব। এখন আমরা চলে আসলাম কোথায়, ইউটিউব এসইও তে। ঠিক আছে, এখন আমরা এখন থেকে যত আলোচনা হবে ইনশাআল্লাহ সব হবে ইউটিউব এসইও উপরে। ওকে, তো দেখেন প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ইউটিউব যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমের হিস্টোরিটা জানতে হবে আমাদের। যে অ্যালগরিদমটা এখন যে বর্তমানে অ্যালগরিদমটা আছে তার আগে আমাদের জানতে হবে হিস্টোরিটা। কেন হিস্টোরিটা জানতে হবে এটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা এক্সাম্পল হিসেবে বোঝাবো, কারণ আজকে যে টাইমটা আছে এই টাইমে আমরা এক্সাম্পলটা পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। ঠিক আছে, বাট আজকে আমরা একটু জেনে রাখি, পরবর্তী ক্লাসে আমরা এই হিস্টোরিগুলো কেন এরকম হচ্ছে, কি কারণ, কি হিস্টোরির ফলে কে বেনিফিট পাইলো আর কে পাইলো না, এই সম্পূর্ণটা বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে শিখবো। বাট আজকে আমরা দেখবো হিস্টোরিটা কি ছিল। ওকে, তো দেখেন ইউটিউব যখন স্টার্ট হয়, ইউটিউব স্টার্ট হওয়ার পরে একটা তাদের অ্যালগরিদম ছিল যে কাদেরকে তারা সবার সামনের দিকে নিয়ে আসবে, অর্থাৎ উপরের দিকে তারা নিয়ে আসবে। যারা মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং থেকে সার্চ করলাম, এখন কোন ব্যক্তির ভিডিওটা সবার উপরে থাকবে, একটা অ্যালগরিদম তো ছিল যেটার উপরে ডিপেন্ড করে বিচার বিবেচনা করে কি করতো, এটা সবার উপরে মানুষ উপরে রাখতো। ঠিক কিনা? তো এখন দেখে যে প্রথম দিকে যে ইয়েটা ছিল, অ্যালগরিদমটা ছিল, এটা হচ্ছে ক্লিক এবং ভিউ। যাদের ভিডিওতে মানুষ বেশি ক্লিক করতেছে, মানে ভিডিওটা দেখতেছে, অর্থাৎ যাদের মনে করেন যে ভিডিও দেখতেছে, ভিউ বেশি, তাদের কি হচ্ছে, তাদের অ্যালগরিদমটাকে উপরের দিকে তারা নিয়ে আসতেছে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি বুঝতে পারতেছেন যে যাদের ভিডিওটা, বুঝছেন, মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিউ বেশি, অ্যালগরিদম, এখন মনে করেন আমরা 10 জন মানুষ আছে ইউটিউব এসইও নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলাম। এখন মনে করেন যে এ ব্যক্তির 500 ভিউ, বি ব্যক্তির 200 ভিউ, আরেকজনের মনে করেন 600 ভিউ, আরেকজনের 2000 ভিউ। এই যে ভিউ, আমি এখন মনে করেন নতুন একজন ইউজার ইউটিউবে এসে সার্চ করলো ইউটিউব এসইও, তো এখন যার ভিউ বেশি তারটা থাকবে সবার উপরে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে 5।
ঠিক আছে, এইভাবে। এখন যেটা হচ্ছে যে প্রথম ব্যক্তি যদি একটু আগে ইউটিউব চ্যানেলটা খুলে, সেক্ষেত্রে কি হবে যে তার ভিউটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এখন তার কোয়ালিটিটা যদি খারাপও হয়, উপরেই থাকবে, ঠিক আছে। পরবর্তী সময়ে আমরা কি করতাম, প্রথম দিকে ইউটিউব গুলোতে আমরা দেখতাম যে কার ভিডিওটা ভালো লাগে, আমরা তারপরে কি করতাম, যার ভিডিওটা ভালো লাগে তার ভিডিওটা আমরা দেখতাম। এখন উপরেরটাও যদি ভালো না লাগে, তাহলে আমরা কি নিচেরটা দেখতাম, তারপরেরটা দেখতাম, মানে একটা একটা করে ওপেন করে আমরা দেখতাম যে কার ভিডিওটা ভালো। এইভাবে আসলে কি তাদের অ্যালগরিদমটা কাজ করতো ইউটিউবের, ঠিক আছে। বাট একটা সমস্যা হয়ে গেল কি, ইউটিউব কিন্তু বা প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ডে বাই ডে ডেভেলপ করতে চায়, এবং তারা চায় কি আমার আমার প্ল্যাটফর্মে যেন মানুষ দীর্ঘ সময় থাকে। তো এখন যেটা হলো যে আমাদের অনেকেই একটা জাস্ট এক্সাম্পল দেই, যে থাম্বনেইলে বা টাইটেলে এরকম লেখা থাকে একদিনে $1000 ইনকাম, একদিনে $200 ইনকাম, এরকম একটা ক্যাম্পেইন চলে দেখবেন মাঝে মাঝে ইউটিউবে, ঠিক আছে। একদম মনে করেন যে মুখরোচক কিছু কথা লেখা থাকে, যেটা দেখে আমরা কি করি, ওই ভিডিওটা দেখি, দেখার পরে 1 মিনিট দেখার পরে আমাদের মনে হয় যে এটা ফ্রড, এটা ভালো কোনো ভিডিও না। তখন আমরা কি করি, এই ভিডিওটা থেকে আমরা বের হয়ে আসি। তো এই ধরনের কিছু ইউটিউব ইউজার যেটা ভিউ বিজনেস করে, তারা কি করলো, এই ধরনের বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড দেওয়া শুরু করলো, এবং তারা র্যাঙ্ক করতে শুরু করলো, ঠিক আছে। এখন ইউটিউব বুঝতে পারলো যে আমার প্রতিষ্ঠানে যারা অডিয়েন্স, তারা আসলে এখান থেকে কি হচ্ছে, মিসগাইড হচ্ছে, অর্থাৎ এখান থেকে মানুষ আসতেছে এবং ইউটিউবের প্রতি তাদের যে একটা বিশ্বাস, বা এখানে আসার পরে ভিডিও ওপেন করে, মানে ভোগান্তির শিকার হচ্ছে ইউজাররা। তারপরে তারা কি করলো, একটু তাদের অ্যালগরিদমের ভিতরে একটু ডেভেলপ করলো, বুঝতে পারছেন। তো ডেভেলপ করে পরবর্তী স্টেজে কি আসলো, আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে ইউটিউব কেন আসলে ডেভেলপ করলো, এই জিনিসটা বুঝতে পারছেন কেন ডেভেলপ করলো? কারণ কি, আমরা যারা মনে করি যে আমাদের তো মানে সামনে থাকতে হবে, তারা আমরা কি করলাম, একটু এমন ভাবে কাজগুলো করা শুরু করলাম যেন আসলে কি হলো, যে মানুষ এখানে এসে বিভ্রান্তির ভিতরে পড়তেছে, মানুষ আসলে সত্যিকারের যে ভিডিওটা, এই ভিডিওটা খুঁজে পাচ্ছে না, ফ্রডের কারণে, ঠিক আছে। তো তখন তারা কি করলো, তারা তাদের অ্যালগরিদমের ভিতরে একটু চেঞ্জ আনলো, যেন কি তাদের ইউটিউব যারা ইউজ করে, ইউজাররা যেন একটু শান্তি পায় আর কি, ঠিক আছে। তো দেখেন পরবর্তী সময়ে 11 সালের পরে তারা কি করলো, 12 সালে এসে তারা একটু চেষ্টা করলো, যারা ভিডিওর ওয়াচ টাইমটা ভালো, অর্থাৎ আপনি একটা ভিডিও করতেছেন, এই ভিডিওটার সম্পূর্ণ অংশটা যারা দেখতেছে, বা মনে করেন একটা 3 মিনিটের ভিডিও, এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতেছে, তো যারা সম্পূর্ণটা দেখতেছে, তার মানে কি ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো, ঠিক আছে, বা হচ্ছে আপনার ওয়াচ টাইমটা একটু বেশি যেই চ্যানেলের, তাদেরকে কি করতেছে, র্যাঙ্ক করতেছে। তো এই ওয়াচ টাইমটা বুঝতে পারতেছেন, তো মনে করেন আমার একটা ভিডিও আছে, মনে করেন যে 2 ঘন্টার একটা ভিডিও, এখন এই ভিডিওটা তারা যখন দেখতেছে, তার মানে কি আমার চ্যানেলের ওয়াচ টাইমটা অনেক বাড়তেছে না, বাড়তেছে। তো এখন এই সময় কি করলো, যে ওয়াচ টাইম যে সম্পূর্ণ ভিডিওটা দেখতেছে, এই জন্য তারা কি করলো, ইউটিউব ইউজাররা একটু বুঝতে পারলো যে অ্যালগরিদমটা এইভাবে কাজ করতেছে, তো তখন তারা কি করলো, তারা শর্ট ভিডিও দেওয়া শুরু করলো, ছোট ছোট ভিডিও দেওয়া শুরু করলো, এবং ছোট ছোট ভিডিওগুলোতে মানুষ কি করলো, সম্পূর্ণ ভিডিওটা দেখতেছে, এবং ইউটিউবের অ্যালগরিদমটা কি হচ্ছে, যে হচ্ছে সব মানে হয়ে যাচ্ছে, মানে কি বলে, তাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখতেছে, যেহেতু শর্ট ভিডিও করা শুরু করলো, তো তখন আর কি তাদের অ্যালগরিদমটা আবার ইউটিউব বুঝতে পারলো যে মানুষ তো আসলে এই শর্ট ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিও করে তাদের হচ্ছে ইয়েটা করে দিচ্ছে, উপরের দিকে আসতেছে আর কি, র্যাঙ্কটা বাড়ায় দিতেছে। পরবর্তী সময়ে আবার কিছু কিছু মানুষ কি করলো, মানে লং ভিডিও করতেছে, বাট হচ্ছে কি পরবর্তী সময় কি এই স্টেপের পরে, ঠিক আছে, পরবর্তীতে তাদের অ্যালগরিদমে একটু চেঞ্জ আনলো, ওকে। এরপরে দেখুন যে মানুষের স্যাটিসফাই কেমন, ঠিক আছে, মানে যখন ওয়াচ টাইমের বিষয়টা আসলো, কিছু মানুষ হচ্ছে কি আপনার শর্ট ভিডিও করলো, আর কিছু মানুষ কি করলো,
লং ভিডিও তৈরি করলো, বাট তারা কি করলো, মনে করেন যে যেটা আপনার 30 সেকেন্ডে বোঝানোর বিষয়, বাট তারা কি করলো, মনে করেন ওই 5 মিনিট লাগাই দিল ওই বিষয়টাই বুঝাইতেছে, ঘুরায় ফিরায় বুঝাইতেছে। এতে কি হচ্ছে, মানুষের স্যাটিসফাই এবং মানুষ আবারও সেই একই তাদের মতো ভোগান্তির শিকার হতেছে। ওয়াচ টাইম তাদের ঠিকই পূরণ হচ্ছে, বাট কি হচ্ছে, মানুষের এই যে ভোগান্তির শিকার হচ্ছে। মানুষ একই কন্টেন্ট একই জিনিস বারবার ঘুরায় দেখাচ্ছে। এতে ইউটিউব কি হলো, ইউটিউব আবারও চেঞ্জ নিয়ে আসলো। তো এখন চেঞ্জ নিয়ে আসলো, যার ফলে পরবর্তীতে কি করলো, চেঞ্জ এনে যদি দেখি 15 থেকে 16 সালে তারা কি করলো, মানুষের ইউজার স্যাটিসফাই কেমন, যে মানুষ ভিউ করতেছে, লাইক করতেছে, ডিসলাইক করতেছে, এইটার উপর ডিপেন্ড করে কি করলো, তাদের অপটিমাইজটা উপরের দিকে নিয়ে গেল। অর্থাৎ যাদের ভিডিওগুলো শেয়ার হচ্ছে, যাদের লাইক হচ্ছে, ডিসলাইক, এগুলোর উপর ডিপেন্ড করে তারা কি করতেছে, উপরের দিকে তারা নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এবং এইটাকেই অ্যালগরিদম হিসেবে রিকমেন্ড করে, ঠিক আছে। এরপর দেখেন 16 থেকে বর্তমান সময়ে তারা কিভাবে আসলে এই ইয়েগুলো কাজটা করতেছে, অর্থাৎ তারা এই জিনিসগুলো করতেছে। অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে বর্তমান সময়ের যে কি আপনার অ্যালগরিদম, এটা আসলে কিভাবে কাজ করে। তারা প্রথমে যে জিনিসটা দেখে যে এই যে কন্টেন্টটা আমরা আপলোড করতেছি, এই কন্টেন্টটা কি ডেঞ্জার কিনা, মানে অর্থাৎ মানুষের জন্য হার্মফুল কিনা, এই জিনিসগুলো তারা কি করে দেখে। যদি এই ধরনের কিছু হয়, সেক্ষেত্রে তারা কি করতেছে, এই জিনিসটাকে ইয়ে করে দিতেছে। মানে ইউটিউব থেকে এই আমরা ফেসবুকে মাঝে মাঝে দেখি না যে অনেক সময় মানে আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন সম্পর্কে আমরা যদি ফেসবুকে পোস্ট দেই, দেখেন যে আপনার রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক। ইউটিউবের ক্ষেত্রেও সেম একই, যে তারা কি করে, এই ধরনের কন্টেন্ট গুলো যদি দেয় বা আপনার দেশের যদি এরকম কিছু ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে তারা কি করে, এই যে র্যাঙ্কিংটাকে একটু কমায় দেয়। অর্থাৎ তার ফেসবুক ভিডিওর যে ভিউ, এটার একটু ড্যামেজ করে দেয়, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনার হচ্ছে যদি এরকম কিছু কন্টেন্ট হয় যে ক্রিটিক্যাল কিছু ইস্যু, এরকম বিষয়গুলো নিয়ে যদি লেখালেখি করি, তাহলে এরকম প্রবলেম হয়। বাট আপনারা যখন আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন, নিজস্ব কন্টেন্ট, তারপর অ্যাডভার্টাইজ করেন, তারপর হচ্ছে জার্নালিজম, এই নিউজ পেপার গুলো বা গভর্নমেন্ট কোনো ইস্যুগুলো নিয়ে কাজ করেন, এগুলো নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। এরপরে মনে করেন যে যদি হার্মফুল কিছু হয়, তো সেক্ষেত্রে তারা কিন্তু এইটাকে র্যাঙ্কটাকে কমায় দেয়, অর্থাৎ আপনার হচ্ছে অ্যালগরিদমটাকে হচ্ছে নামায় দেয় নিচের দিকে, ওকে। আর যদি মনে করেন যে আপনি ওই বিভিন্ন কন্টেন্ট, স্পোর্টস, তারপর হচ্ছে বিভিন্ন সেগুলো নিয়ে আপনি ইয়ে করেন, তখন দেখবেন যে আপনার এটা গ্রো করবে, ওকে। তো এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে যে কিভাবে আসলে আমাদের ইউটিউবের অ্যালগরিদম বর্তমান সময়ে ডিটারমাইন করে। একটু আগে যেটা দেখালাম, এটা জাস্ট একটা লেখা। এখন যেটা আমরা আলোচনা করব, এইটাই আসলে মূল। আমরা এখানে 4টা টপিক আছে। আর প্রথমটা হচ্ছে কি রিলিভেন্ট, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা লিখবেন, সার্চ কিওয়ার্ডটা, এই সার্চ কিওয়ার্ডটা যদি রিলিভেন্ট হয়, যেটা হচ্ছে কি ট্যাগ এবং টাইটেলের উপর ডিপেন্ড করে রিলিভেন্ট হয়, তাহলে কি করবে, আপনার এই যে কি বলে, আপনার যে ভিডিওটা, এই ভিডিওটাকে সবার সামনে নিয়ে আসবে, ঠিক আছে। আপনার ভিডিওতে কি থাকতে হবে, যে কিওয়ার্ডটা আছে, যেটা লিখে আমরা সার্চ করি, সেই কিওয়ার্ডটা মনে করেন ডিজিটাল মার্কেটিং যদি হয়, আমরা দেখে এটা লিখে যদি সার্চ করি, এবং এই লেখাটা ডিজিটাল মার্কেটিং লেখাটা যদি টাইটেলে, ট্যাগে, ডেসক্রিপশনে এই জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা সবার উপরের দিকে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম, রিলিভেন্ট হতে হবে আপনার কিওয়ার্ডটা, ওকে। নেক্সট, এনগেজমেন্ট। আমি একটু আগে যেটা বললাম, যে আপনার যে এনগেজমেন্টের বিষয়টা, এটা ওয়াচ টাইমটা ভালো হতে হবে। অর্থাৎ আপনার এখানে আপনার ভিডিওটা সার্চ দিয়ে মানুষ পাচ্ছে, বাট পাওয়ার পরে যদি আপনি এই ভিউয়ার্স গুলোকে ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে ডে বাই ডে আপনার ইউটিউব চ্যানেলের গ্রো কমে যাবে। আপনার ওয়াচ টাইমটা ভালো হতে হবে, এবং ওয়াচ টাইমের যে পার্সেন্টেজটা, অর্থাৎ একটা ভিডিও যদি 5 মিনিট হয়, তো 5 মিনিট মনে করেন যে 100%, এখন যদি মানুষ যদি 5 মিনিটই দেখে, তাহলে আপনি 100%। তো এই ওয়াচ টাইমের পার্সেন্টেজটা অনেক ভালো হতে হবে। 2 হচ্ছে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এবং সোশ্যাল মিডিয়াগুলোতে আপনিও কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং এই যে আমরা ভিডিও যখন আপলোড করব, তখন আপনাদের দেখাবো যে এই যে শেয়ার, এই যে কমেন্ট, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করার জন্য ফেসবুক নিজেই এখানে রিকমেন্ড করে যে আপনি এটা করেন, ওকে। তো এগুলো করলে আপনার কি হবে, আপনার অ্যালগরিদমের র্যাঙ্কটা বাড়বে, ওকে। প্রথমটা হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড হতে হবে, অর্থাৎ আপনি ভিডিও বানাচ্ছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, এখন
ভিউয়ার হচ্ছে ডাটা এন্ট্রি লিখে সার্চ লিখলো, তাহলে তার আপনি হচ্ছে কি তার ভিউয়ার্স আপনার ভিডিওটা ভিউ পাবে না, এটাই স্বাভাবিক। তো প্রথমটা হচ্ছে কি রিলেভেন্ট কিওয়ার্ড হতে হবে, পরেরটা এঙ্গেজমেন্ট, এবং এঙ্গেজমেন্টে আপনার ভিডিও কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে মানুষ ফুল টাইম ভিডিও দেখবে, যদি হেল্পফুল হয় তাহলে সম্পূর্ণটা দেখবে। ওকে, এরপর হচ্ছে কোয়ালিটি, আপনার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর হতে হবে, অর্থাৎ আপনি এমন ভিডিও ক্রিয়েট করলেন যে ভিডিওটা শব্দ ভালো না, যে ভিডিওটার কোয়ালিটি ভালো না, যে ভিডিওটা মনে করেন এরকম যে আমি আসলাম হুট করে আবার অন্য আরেক জায়গায় চলে গেল, মানে আপনার ভিডিও কি হলো যে মানুষ দেখতেছে, দেখতে দেখতে হুট করে দেখলেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার অংশটুকু আর নাই, তারপরে কি করলেন আপনি আবার আরেক জায়গায় চলে গেলেন, তাহলে কি হবে, মানুষ কিন্তু কাজটা ঠিকভাবে করতে পারবে না, এরপরে কি হবে যে সে আর আপনার ভিডিও দেখবে না। সো আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হইতে হবে। ওকে, এরপরে হচ্ছে কি যে আপনার ইউজার সার্চ এন্ড ওয়াচ হিস্টোরি, অর্থাৎ মনে করেন যে আমি যে ইউটিউবে আসলাম, এই ইউটিউবে আসলাম, আসার পরে এই জিনিসটা, এই যে এখন যে জিনিসটা বললাম, এটা সম্পূর্ণটা নির্ভর করবে কার উপরে, যে ইউজ করে ইউজারের উপরে, আপনার এখানে কিছু করার নাই, ঠিক আছে। কারণ হচ্ছে কি মনে করেন যে আমি যে ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেলে যে প্রথমে যে অপশনটা ছিল আমার, এই অপশনে যখন আমি আসলাম, আবারও আসি, যদি ইউটিউবে আসলাম, এই ইউটিউবে আসার পরে দেখেন যে এইখানে কি কি ধরনের ভিডিও থাকবে, এখানে কি কি ধরনের ভিডিও থাকবে, এটা সম্পূর্ণটা নির্ভর করে আপনি আসলে কিসের উপরে ইন্টারেস্ট। এখন আপনি যদি মনে করেন আমি ইউটিউব চ্যানেলে খুব একটা সার্চ টার্চ দেই না, ইউজ করি না, সো এই জন্য নিউজ পেপার গুলোই আছে, অন্য কিছু আর নাই, ঠিক আছে। তো দেখেন আমি আসলে যেটার উপরে ইন্টারেস্ট হই, অর্থাৎ আমার হিস্টোরিটা যেমন, সেটা সেই ধরনের ভিডিওগুলোই এখানে আসবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে ইউজারের উপরে। এখন ইউজার যদি ডাটা এন্ট্রির প্রতি ইন্টারেস্ট হয় তখন কি হবে, এখানে ডাটা এন্ট্রির ভিডিও আসবে। যদি ইউজার এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর ইন্টারেস্ট হয় তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আসবে। যদি আমি এখানে মনে করেন যে নিউজ নিয়ে ইন্টারেস্ট থাকি, যমুনা টিভি নিয়ে ইন্টারেস্ট থাকি, বা সাবস্ক্রাইব করি এই ধরনের চ্যানেলগুলো, তাহলে আমাদের কি এখানে এই ধরনের নিউজগুলোই আসবে। অর্থাৎ এটা সম্পূর্ণটা নির্ভর করবে ইউজারের উপর, ইউজার যেটা ব্যবহার করবে, যেটা তার হ্যাবিট, হ্যাঁ, ওই ধরনের ভিডিওগুলোই কি করবে আমার সামনে আসবে। শুধুমাত্র যে বিষয়টা এখানে আসবে এরকম না, আপনি দেখেন এই যে এই পাশে, এখানে আমি এই নিউজটা যখন আমি সার্চ দিলাম, তখন দেখেন আমাদের এখানে সাজেস্টে এই ধরনের নিউজগুলো বা এই ধরনের কোয়ালিটির নিউজগুলো আসবে। এবং আপনি যদি এখানে CR7 লিখে সার্চ দেন, দেখেন এখানে আমি CR7 লিখতেছি, মানে রোনালদো বা মেসি লিখেও যদি আপনি সার্চ দেন, মেসি লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর আমি একটা ভিডিও ওপেন করি মেসি, মনে করেন এই ভিডিওটা যদি আমি ওপেন করি, এবং এখানে দেখেন মেসির যখন আমি এই ভিডিওটা ইন্টারেস্ট করলাম, এইখানে দেখেন আমার সাজেস্ট লিস্টে সব মেসির ভিডিও চলে আসছে। অর্থাৎ আমি আসলে যে ব্যক্তির কি ভিডিওটা পছন্দ করব বা যে ভিডিওটার প্রতি ইন্টারেস্ট ফিল করলাম, এখানে সেই ভিডিওগুলো এখানে আসতেছে। বাট এখানে কিন্তু দেখেন একটা চ্যানেল, এখানে অন্য চ্যানেল, বাট কি সে কিন্তু বুঝতেছে যে আমার এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট আছে। তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে এইখানে যেন এই সাজেস্টে যদি আসি তাহলে আমাদের কি হবে, ভিডিওগুলো ভিউ পাবে। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, আরেকটা কথা আমি বলে রাখি, এটা হচ্ছে কি মনে করেন আমি এই ভিডিওটা ওপেন করলাম, ভিডিওটা ওপেন করার পরে এইটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বর আছে, এটা 3 নম্বর আছে, এটা 4, এটা 5-এ, ঠিক আছে। কোন একটা মানুষ এই ভিডিওটা ওপেন করলো, এক সপ্তাহ মনে করেন এই ভিডিওটা যারা ওপেন করছে তারা এই ভিডিওটা না দেখে এই ভিডিওটা বেশি দেখতেছে। তো পরবর্তী 7 দিন পরে যখন এর ইউটিউবের অ্যালগরিদমটা কাজ করবে, তখন এই ভিডিওটা কেউ যদি ওপেন করে তখন এইটা থাকবে সবার উপরে। অর্থাৎ মানুষ এই ভিডিওটা যতবার দেখে তারপরে এইটার প্রতি ইন্টারেস্টটা তাদের বেশি থাকে, এই ভিডিওটার ইন্টারেস্ট বেশি থাকে, এই জন্য এটা সবার উপরে, এরপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, এইভাবে আস্তে আস্তে থাকে। তো যারা নিচে একেবারে থাকে তারা কিন্তু তাদের ভিডিওগুলো মানুষ কিন্তু এগুলো কম দেখে। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার ভিডিও কন্টেন্ট এবং এখানে থাম্বনেল, এই জিনিসটা যদি ভালো হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু পরবর্তীতে এমনি অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো দেখবে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, তো এরপরে হচ্ছে কি যে আমাদের ভিডিওগুলো আসলে কোন কোন প্ল্যাটফর্মে আমরা দেখি। তো প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে হোম, অর্থাৎ আমি যদি ইউটিউবে আসি প্রথমেই আমরা কি দেখব, আমাদের হোমে এই ভিডিওটা দেখব, এবং এই ভিডিওটা
যে হোমে দেখি এটা প্রথম যে বিষয়টা আছে যে পারফর্ম ভিডিও, ওকে, এবং পরেরটা হচ্ছে ওয়াচ টাইম আর সার্চ হিস্টোরি। এই সেকেন্ড যে অপশনটা আছে এটা সম্পূর্ণ নির্ভর করে ইউজারের উপরে। আসলে ইউজার তার এর আগের হিস্টোরিতে, অর্থাৎ সে কি দেখতে পছন্দ করে না করে সেটার উপর ডিপেন্ড করে এই হোমে তাদের কি থাকে, ভিডিওগুলো থাকে। বাট আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, আমাদের যে ভিডিও এর পারফরমেন্সটা যদি ভালো হয়, ভিডিও কোয়ালিটিটা যদি ভালো হয়, সেক্ষেত্রে আমাদের এই হোম পেজে আমাদের ভিডিওটা আসা সম্ভব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হোম পেজে আমাদের ভিডিওটা যদি আনতে হয়, সেক্ষেত্রে আমাদের ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে, থাম্বনেলটা সুন্দর হতে হবে। আর ইউজারের উপরে ডিপেন্ড করবে কোনটা, যে সে আসলে কি দেখতে ইন্টারেস্ট করে। আমি যদি এখন মেসির ভিডিও দেখতে ইন্টারেস্ট ফিল করি, তাহলে কিন্তু আমার হোমে মেসির ভিডিও আসবে। আমি যতই রোনালদোর ভিডিও আপলোড দেই না কেন, এই ইউজারের হোমে কখনোই রোনালদোর ভিডিও আসা মানে খুবই কঠিন, বাট আসতে পারে, যেহেতু খেলা দুটাই একই। বাট মনে করেন যে ফুটবল কেউ পছন্দ করে, তার এখানে মনে করেন যে রাজনৈতিক ভিডিও আসাটা একটু কঠিন, এই রকম। তো এটা হচ্ছে একটা। পরবর্তী স্টেপ হচ্ছে কি, যে ভিডিও কোথায় আসে, সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম সাজেস্ট লিস্টে। তো দেখেন এই ভিডিওটা দেখতেছি, আমি একটু আগে যেটা বললাম যে সাজেস্ট লিস্ট থাকবে। এখানে হচ্ছে কি, যে কারেন্ট টপিক হচ্ছে কি, এখানে মনে করেন আমি একটু আগে যেটা বোঝাইলাম আপনাদের, যে কেউ যদি মেসির ভিডিও দেখে, এটা হচ্ছে কারেন্ট টপিক। এই টপিকটা নিয়ে যখন আমি ভিডিও দেখবো, সবগুলো এখানে মেসি রিলেটেড ভিডিও আসবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি ভিউয়ারের হিস্টোরি, অর্থাৎ ভিউয়ার যদি এই ধরনের পছন্দ করে, এটার উপর ডিপেন্ড করে ওইখানে আসে। মাঝে মাঝে দেখবেন যে একটু অন্য ভিডিওগুলো আসে, এই হিস্টোরির উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই যে এইটার হিস্টোরির উপর ডিপেন্ড করে এখানে ভিডিও আসবে। আর আরেকটা জিনিস বললাম, যে এই ভিডিওটা যখন দেখবেন, তখন যে ব্যক্তি মানুষটা এই ভিডিওটা বেশি বেশি দেখতেছে, তার মানে কি শান্তি। আমি যদিও আসলে লাইভটা কেটে গেছে, বাট আমি ভিডিওটা একটু শেষ করে দেই। এটা লাইভে আপনারা দেখতে পাবেন, সমস্যা নাই। এটা হচ্ছে কি, যে এই যে দেখেন যে মানুষ যেটা ভিডিওগুলো দেখতেছে, সেটার উপর ডিপেন্ড করে এখানে সাজেস্ট ভিডিওটা আসে, ঠিক আছে। এবং এই মানুষটা যদি মনে করেন 7 দিন এই ভিডিওটা, মানে এই ভিডিওটা দেখার পরে মানুষ এই ভিডিওটা দেখতেছে, তাহলে 7 দিন পরে যখন অ্যালগরিদমের ভিতরে একটু ডেভেলপ হবে, আপডেট হবে, তখন কি হবে, যে এই ভিডিওটা একে চলে যাবে। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে সার্চ। এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এখানে দেখবেন একটা লিস্ট চলে আসে। তো এটা নির্ভর করে কি, রিলিভেন্ট টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও কন্টেন্ট, এইগুলোর উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে ভিডিওর এঙ্গেজ, কারা লাইক, কমেন্ট, শেয়ার করতেছে, এই ধরনের ভিডিওগুলো সবার উপরে চলে আসবে। তো এই ছিল আর কি আজকের টপিক। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আগামী দিন আমরা ইনশাআল্লাহ এই টপিকগুলো নিয়ে আরো আলোচনা করব। এতে আশা করি যে আপনারা মনে করেন যে আরেকটু ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে বুঝালাম, আশা করি আপনাদের এটা নিয়েও খুব একটা প্রবলেম হয় না বোঝার ক্ষেত্রে। আশা করি যে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আরো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ডেসক্রিপশন কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব যদি কারো বুঝতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।